নমস্কার, আমি অনিতা বহিরা। আমি একজন ইন্টার্ন যে বিটিএস করছে। এটা ফার্স্ট এপিসোড অফ পাল্প টেলস। তো আমরা এখানে বিভিন্ন ডেন্টাল প্রবলেমস নিয়ে কথা বলবো। তো আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ওরাল ক্যান্সার। ক্যান্সার শুনলেই আমাদের ভয় লাগে, কিন্তু ওরাল ক্যান্সার নিয়ে আপনারা কতটা জানেন বা কতটা সচেতন? ওরাল ক্যান্সার কিন্তু ততটাই ডেঞ্জারাস যেরকম অন্য আরো ক্যান্সার। এরকম দেখা গেছে যে পুরো ওয়ার্ল্ডে 5% অফ অল ক্যান্সার হচ্ছে ওরাল ক্যান্সার। ইভেন ইন্ডিয়াতে 40% অফ অল ক্যান্সার হচ্ছে ওরাল ক্যান্সার। প্রত্যেক বছর ভারতে 60,000টা নতুন কেস প্রায় পাওয়া যায় অফ ওরাল ক্যান্সার। আর ইভেন প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা 5 জন করে মানুষ মারা যায় ইন ইন্ডিয়া ডিউ টু ওরাল ক্যান্সার। তো আপনারা বুঝতেই পারছেন যে টপিকটা কতটা ইম্পর্টেন্ট আর কতটা ডেঞ্জারাস একটা ডিজিজ। তো আমাদের এটা নিয়ে আরো সচেতন হওয়া উচিত। তো আমি আরো এই নিয়ে কথা বলবো আরো কিছু। আর এরকমও দেখা গেছে যে যে এজ গ্রুপে হচ্ছে less than 40 years অফ এজে ওরাল ক্যান্সারটা বেশি প্রিভ্যালেন্ট। আর ইন্ডিয়াতে যত ধরনের ওরাল ক্যান্সার হয় তার মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে 90% অফ দেম হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এবার কেন হচ্ছে ওরাল ক্যান্সার? ইটিওলজিটা কি, কি কারণ? মেনলি টোব্যাকো কনজাম্পশন, স্মোকলেস টোব্যাকো, অ্যালকোহল কনজাম্পশন, ডায়েটারি ফ্যাক্টরস মানে আমাদের খাদ্য অভ্যেস, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্যও হতে পারে। যে এনভায়রনমেন্টে আপনি কাজ করছেন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, অকুপেশনাল ফ্যাক্টরস এর জন্যও হতে পারে। তারপর কি আসে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ক্যান্ডিডার জন্য হতে পারে, অঙ্কোজিনস, টিউমার সাপ্রেসার জিনস, ইমিউনো সাপ্রেশনের জন্য হতে পারে, রেডিয়েশনের জন্য হতে পারে। তো মেনলি ক্লিনিক্যাল ফিচার গুলো কি ওরাল ক্যান্সারের? আমরা এখানে একটা এক্সোফাইটিক গ্রোথ দেখতে পারি। এক্সোফাইটিক মানে কি? একটা মাস ফর্মিং গ্রোথ বা ভেরুসিফর্ম অ্যাপিয়ারেন্স, মানে কলিফ্লাওয়ার, ফুলকপির মতো দেখতে, অনেকটা কলিফ্লাওয়ার লাইক অ্যাপিয়ারেন্স দেখতে পারবো। ঠিক আছে। আর ফাঙ্গেটিং মানে ফাঙ্গেটিং একটা গ্রোথও দেখতে পারবো ওখানে। এন্ডোফাইটিক গ্রোথ মানে এটা ইনভেসিভ হতে পারে, ইনভেশন করতে পারে, বারোয়িং হতে পারে। প্লাস এখানে আমরা আর কি দেখতে পারি? এখানে আমরা লিউকোপ্লেকিক প্যাচ দেখতে পারি। লিউকোপ্লেকিক প্যাচ মানে হোয়াইট, সাদা রঙের প্যাচ দেখতে পারবো। ঠিক আছে। এরিথ্রোপ্লেকিক প্যাচ দেখতে পারি, মানে লাল রঙের প্যাচ দেখতে পারি, বা এরিথ্রো লিউকোপ্লেকিক প্যাচ, তার মানে কি সাদা আর লাল কম্বাইন্ড কালারের একটা প্যাচও দেখতে পারি। তো এইগুলো কিছু ক্লিনিক্যাল ফিচার। ঠিক আছে। এবার আমরা এর সম্বন্ধে আরো কিছু জানবো এই এই বিষয়ের কোনো স্পেশালিস্টের থাকে। ঠিক আছে। তো চলুন, আছে এখন ডিপার্টমেন্ট অফ ওরাল প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজিতে। তো চলুন এখানে কথা বলা যাক একবার। তো আমাদের সাথে আছে ডক্টর অনুরাগ নাথ, এমডিএস ওরাল প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। তো স্যার, আমি জিজ্ঞেস করব যে ওরাল ক্যান্সার আমরা জানি কতটা ডেঞ্জারাস একটা ডিজিজ, তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটার এতটা প্রিভ্যালেন্স কেন? অ্যাকচুয়ালি কয়েকটা রিজন আছে ওরাল ক্যান্সারের প্রিভ্যালেন্স হওয়ার জন্য। সব থেকে ইম্পর্টেন্ট যেটা ওরাল ক্যান্সারে আমরা দেখি সেটা হচ্ছে হ্যাবিটস। এবার হ্যাবিটসটা রিজনাল ডিস্ট্রিবিউশন বলা হয়, যেমন ইউরোপের দেশের বা আমেরিকান দেশের লোকজনের বা পপুলেশনের যেরকম হ্যাবিট সেটা ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে যদি আমরা ভালো করে দেখি ওভারঅল স্ট্যাটিস্টিক্সে, তাহলে দেখবো যে ইন্ডিয়াতে স্মোকলেস ফর্ম অফ টোব্যাকোটা বেশি, মানে যে তামাক বা তামাক জাতীয় পদার্থ পেশেন্টরা নেয় সেখানটায় স্মোকলেস, যেটাতে ধোয়া হয় না, যেমন বিড়ি, সিগারেট ইত্যাদি এই জিনিসগুলো স্মোকিং ফর্ম অফ টোব্যাকো। ওরকম স্মোকলেস ফর্ম অফ টোব্যাকোতে গুটকা থাকবে, খৈনি থাকবে, গুরুকুল থাকবে, এই জিনিসগুলো থাকে। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্পেশালি গ্রামের এরিয়া, যে রুরাল এরিয়াগুলো রয়েছে, সেখানটায় এই স্মোকলেস টোব্যাকোর প্রিভ্যালেন্সটা বেশি হয়। যেমন আমরা যদি গুজরাতে দেখি, গুজরাতে একটা আমাদের প্রি ক্যান্সারাস ডিজিজ আছে ওএসএমএফ, সাবমিউকাস ফাইব্রোসিস, যেহেতু সুপুরি গাছ ওখানে বেশি। নর্থার্ন সাইডে যদি দেই, ওরা
দাঁত পরিষ্কার করার জন্য গ্লুকোল ইউজ করে, তো ওটাও টোব্যাকো। তো এই জাতীয় যে হ্যাবিট গুলো রয়েছে এর জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আরো বেশি। আর রিজন হচ্ছে স্মোকলেস টোব্যাকো। যদিও যদি পেশেন্ট প্রথমে এসে পড়ে তাহলে কিন্তু অনেকটা এড়ানো সম্ভব হয়, কিন্তু লাকিলি বা আনফর্চুনেটলি সেটা সম্ভব হয় না। ইন্ডিয়াতে আর্লি ডায়াগনোসিস যদি হয়েও যায়, কিন্তু সার্ভাইভাল রেট কম কেন? এত ক্যান্সার হচ্ছে, তো সার্ভাইভাল রেটটা কম কেন? অফকোর্স এটা একটা খুব গ্রোয়িং কনসার্ন। যত আমরা দেখেছি তাতে দেখছি সার্ভাইভাল রেট 30% মতো থাকে, টার্মিনাল কেসগুলোতে খুবই কম সার্ভাইভাল। আর সেটার একটা মেজর প্রবলেম হচ্ছে যে ইন্ডিয়ান সোসাইটি অ্যাজ এ হোল হেলথ সেক্টর পুরোটা নিয়েই, অ্যান্ড পার্টিকুলারলি ওরাল হেলথ নিয়ে প্রচন্ড কম কনসিয়াস ইন জেনারেল। যদি আমরা দেখি এখানটায় 6 মাস পর পর, যেটা আমরা বলি যে 6 মান্থস পর পর ডেন্টিস্টের কাছে কম্পালসারি একটা চেক আপের দরকার, স্ক্রিনিং কাইন্ড অফ থিং। কিন্তু সেই জিনিসটা আমরা ইন্ডিয়ান সোসাইটিতে খুব কম দেখি। এবার যেমন ধরুন যে ক্যান্সার তো আর একদিনে হচ্ছে না, মানে হঠাৎ করে একদিন হলো ওয়ান ফাইন মর্নিং ক্যান্সার হয়ে গেল, এরকম হয় না। তার আগে অনেক দিন ধরে সিমটমস গুলো দেখা যায়, ক্লিনিক্যাল অনেক কিছু আমরা দেখি, স্ক্রিন করা যায় সেই ব্যাপারে। কিন্তু যদি পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা দেখেছি একদম হয়তো টার্মিনাল স্টেজে, লাস্ট স্টেজে আসছে, যদি তার আগে প্রি ক্যান্সারের স্টেজগুলোতে, ডিসপ্লাস্টিক স্টেজগুলোতে পেশেন্ট আসে, তাহলে কিন্তু অনেকটাই প্রিভেন্ট করা যায়, প্রিভেন্ট করাও যায়, মানে সত্যি পসিবল সেটা। কিন্তু যেই মুহূর্তে পেশেন্ট আসে তখন কিন্তু সেই আর কিছু বেশি করা থাকে না, ট্রিটমেন্টেও কিছু করা যায় না। তো আমি সাজেস্ট করব যারা যারা মানে সবাইকেই, আর স্পেশালি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, যে প্রত্যেকটা সিটিজেনের, প্রত্যেকটা মানুষের, সোসাইটির প্রত্যেকটা মানুষের এটা একটা দায়িত্ব, নিজের হেলথ, ওভারঅল হেলথ নিয়ে যতটা আমরা কনসিয়াস, ঠিক সেরকম ওরাল হেলথ নিয়েও যেন আমরা কনসিয়াস থাকি। কারণ যে কজগুলো রয়েছে, যেমন অনেক সময় আমরা ভাবি যে শুধু হ্যাবিটের জন্য ক্যান্সার বা প্রি ক্যান্সার হচ্ছে, তা কিন্তু না। যেমন কনস্ট্যান্ট কোনো জায়গায় যদি ট্রমা হয়, যেমন জিভের কাছে কোনো একটা দাঁত অর্ধেক খেয়ে আছে, ভেঙে গেছে কোনো কারণে, সেটা কনস্ট্যান্টলি ট্রমা দিচ্ছে, ব্যথা লাগছে, ওই জিনিসটার জন্য কিন্তু পরবর্তীতে ক্যান্সার ডেভেলপ করতে পারে। তো এই জিনিসগুলো পেশেন্টের সেই অর্থে জানার কথা না, কিন্তু যদি 6 মাস পর পর যাওয়া হয় ডেন্টিস্টের কাছে, সেই ওরাল যে চেঞ্জেস গুলো আছে, আর্লি চেঞ্জেস, যেগুলো নাকি আমাদেরকে ওয়ার্ন করে দেবে যে ক্যান্সার হতে পারে, সেই সমস্ত চেঞ্জেস গুলো কিন্তু ডেন্টিস্ট অবজার্ভ করে তার প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারে। স্যার, আপনার পিজি লাইফে এরকম কোনো কেস দেখেছেন যে পেশেন্ট ভয় পাচ্ছে ক্যান্সার, তো এরকম রিলেটেড কিছু? অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা আমার পিজি লাইফেই দেখা একটা কেস আছে। আর স্পেশালি যেটা আমাদের সোসাইটিতে হয়, যেহেতু আমরা টার্ম গুলো নিয়ে বা ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে অতটা কনসিয়াস না, অতটা আমরা জানি না ব্যাপারটা নিয়ে, আমরা এটা খেয়াল করি যে এটা একটা প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফ সিচুয়েশন। যখনই কোনো জায়গায় বায়োপসি ওয়ার্ডটা উচ্চারণ হয়, জাস্ট উচ্চারণ হলো, তখনই পেশেন্ট সেই টার্মটাকে ক্যান্সারের সাথে কোইনসাইড করে দেয়, যেটা একদমই ঠিক না। বায়োপসি কথাটার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গায় কোনো টিস্যু, কারোর কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে, সেটা আমি দেখবো, কেটে দেখতে হবে যে কি আছে। সেটা ক্যান্সারের জন্যই করা হচ্ছে তা না, কিন্তু কিন্তু অনেক এরকম বিনাইন লিজন আছে সেটার জন্য বায়োপসি করতে হয়। কিন্তু যদি পেশেন্টের সামনে সেই ওয়ার্ডটা উচ্চারণ করে দেওয়া হয়, তাহলে কিন্তু মানে একটা নেগেটিভ ফিডব্যাক টাইপের একটা কাজ করে। তো আমার পিজি লাইফেই দেখা একটা ঘটনা। আর আমরা জানি যে এখনো আমরা যখন পেশেন্টকে বলি বায়োপসির কথা, তখন ডাইরেক্টলি বায়োপসি ওয়ার্ড ইউজ করি না, আমরা বলে দিই যে আপনার ওই জায়গাটা কেটে একটু দেখতে হবে, একই কথা, কিন্তু ওয়ার্ডটা ইউজ করি না। কেন? একটা বিনাইন লিজন ছিল পায়োজেনিক গ্রানুলোমা, তখন তাকে বলা হয়েছিল, একজন আমার কোপিজি বলেছিল যে আপনার বায়োপসি করতে হবে। বিনাইন লিজনের বায়োপসির কথা শুনে সে পেশেন্ট সেটাকে ক্যান্সার ভেবে নিয়েছে। আর পরবর্তীতে আসেনি, 3-4 দিন আসেনি, তাকে বুঝিয়ে আবার আনতে হয়েছে। তো ইন্ডিয়ান, যেটা বলছিলাম, ইন্ডিয়ান সোসাইটিতে স্পেশালি এই জিনিসটা খুব প্রবলেমেটিক, যে আমরা যেহেতু কনসিয়াসনেসটা কম, টার্মগুলোর ব্যাপারে জানি না, তো টার্মগুলোর ইউসেজটা পেশেন্ট জানতে পারে না, আর তখন কিন্তু অনেকটা নেগেটিভ ফিডব্যাকের দিকে যায়। তো যেটা বলছিলাম যে ওভারঅল যদি আমরা কনসিয়াসনেসটা বাড়াতে পারি, স্ক্রিনিংটা বাড়াতে পারি, তাহলে এই প্রবলেমগুলো অনেকটা থামানো যাবে। স্যার, প্রিভেন্টিভ মেজার কি নেওয়া উচিত পেশেন্টের তরফ থেকে? ওরাল ক্যান্সারের ক্ষেত্রে, যেটা একটু আগে বলছিলাম, ওরাল ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, যেটা এটা একদিনে হয় না, এটা একটা লম্বা প্রসেস চলে, অনেক দিন ধরে চলে। যে হ্যাবিটস, সব থেকে ইম্পর্টেন্ট হ্যাবিট, এখনো যদিও এটা শুধু হ্যাবিট রিলেটেড হয় এরকম না, অনেক জায়গায় নন হ্যাবিট রিলেটেড হয়, অনেক জায়গায় মাইক্রো, স্পেশালি ভাইরাসেস, এইচপিভি ইনডিউস ভাইরাসের থেকেও হতে পারে। কিন্তু তাও এখনো বাল্ক অ্যামাউন্ট অফ ওরাল ক্যান্সার যেটা রয়েছে, এখন আমরা দেখছি হ্যাবিটের জন্যই হচ্ছে, স্পেশালি টোব্যাকো। তো প্রথম যদি আমি প্রিভেন্টিভ মেজারের কথা বলি, প্রথম হচ্ছে রিমুভাল অফ হ্যাবিট, মানে পেশেন্টকে হ্যাবিটটাকে ছাড়াতে হবে। যে এই একটু আগে যেটা বললাম 6 মাস ইন্টারভেলে চেকিং কথা, স্ক্রিনিং এর কথা, তো এখানে সবার আগে দেখতে হবে ডেন্টিস্টদের একটা এইমই থাকবে হ্যাবিট রিমুভাল, হ্যাবিটটাকে আস্তে আস্তে পুরোপুরি ছাড়িয়ে দেওয়া। তামাক রিলেটেড যা যা পদার্থ, যেমন আমরা যদি এখানে আশেপাশে দেখি পান, সুপুরি, গুটখা, খৈনি, সিগারেট তো আছেই, কিন্তু স্মোকিং ফর্ম অফ টোব্যাকোটা, এটাকেও ছাড়তে হবে, প্রথম কথা এটা। দ্বিতীয় হচ্ছে রেগুলার স্ক্রিনিং।
রেগুলার চেক আপ। কেন রেগুলার চেক আপ? কারণ যেটা বলছিলাম যে একদিনে ক্যান্সার ডেভেলপ করে না, অনেক দিন লম্বা চলছে, একবারে ক্যান্সার আসে না, তার আগে প্রি ক্যান্সারাস লিজন চলছে। তো এই যে প্রি ক্যান্সারাস স্টেজটা, যখন ক্যান্সার হয়নি কিন্তু হওয়ার দিকে যাচ্ছে, এই স্টেজটাতেও যদি ডেন্টিস্টের কাছে আসে বা ওরাল সার্জন বা যারা যারা স্পেশালিস্ট এক্সপার্ট আছেন ওই ক্লিনিশিয়ানদের কাছে আসে, তারা কিন্তু দেখে সেটাকে আইডেন্টিফাই করে নেবে। আর তার জন্য যা ব্যবস্থা, যেমন হ্যাবিট রিমুভাল করানো ফার্স্ট স্টেপ এটা, তারপর যদি কোনো জায়গায় বায়োপসি করাতে হয় সেটা করে দেওয়া, কোনো জায়গায় এক্সিশন করে দেওয়া, ছোট্ট মাইনর সার্জারি, তো সেগুলো করে দিলে কিন্তু ক্যান্সারটা সবসময়ের জন্য আমরা প্রিভেন্ট করতে পারবো। কিন্তু তার জন্য ওই আবার যে বললাম, হ্যাবিট রিমুভালের সাথে সাথে কনসিয়াসনেস আর রেগুলার চেক আপ। প্রিভেন্টিভ মেজার কিন্তু প্রচুর রয়েছে, আমরা যদি আর্লি সাইনগুলোকে ধরে সেটার ব্যবস্থা করতে পারি প্রোটোকল অনুযায়ী, তাহলে কিন্তু পরবর্তীতে সেটা ক্যান্সারে ডেভেলপই করবে না। ওকে, সো ওরাল ক্যান্সার ডিটেকশন, ডায়াগনোসিস, প্রিভেনশনের ব্যাপারে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, কথা হয়ে গেছে আমাদের। যে ডায়াগনোসিসটা আছে, ডায়াগনোসিস সবসময় আমরা বলি বায়োপসির কথা। বায়োপসি জিনিসটা আর কিছুই না, পেশেন্টের যেই জায়গাটা এফেক্টেড টিস্যুটা রয়েছে, যেটা আমাদের সাসপেক্টেড মনে হচ্ছে যে ক্যান্সার হতে পারে বা প্রি ক্যান্সারাস হতে পারে, সেই জায়গাটা কেটে নিয়ে বায়োপসি করে মাইক্রোস্কোপের আন্ডারে দেখা। তো আমরা দেখতেই পাচ্ছি একটা স্লাইড এখানে রয়েছে, পেশেন্টেরই স্লাইড। এই জিনিসটা আমরা প্রজেক্ট করেছি কম্পিউটার স্ক্রিনে। এখানে যে ফিচার গুলো দেখতে পাচ্ছি, টিস্যুর লেভেলে যে ফিচার, যেটাকে আমরা মাইক্রোস্কোপিক্যাল বা হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার্স বলি, এটার উপর বেস করে আমরা ডিটেক্ট করছি যে ক্যান্সার হবে কিনা। যেমন এখানে যদি ভালো করে দেখি, একটা কেরাটিন পার্ল দেখা যাচ্ছে, চারপাশে কেরাটিন ফর্মেশন, যেটা নাকি অ্যাবনর্মাল, এখানে হওয়ার কথা না। নিওপ্লাস্টিক সেল প্রচুর পরিমাণে রয়েছে, আর কোনো কোনো জায়গায় ইন্ডিভিজুয়াল সেল ক্যারাটিনাইজেশন রয়েছে, সেলগুলো এটিপিক্যাল। এটিপিক্যাল বলতে যেমন নর্মালি হওয়ার কথা সেরকম নেই, প্রচন্ড পরিমাণে নিওপ্লাস্টিক সেল রয়েছে, কিছু জায়গায় ইনফ্লেমেটরি অরিজিন রয়েছে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যাকচুয়ালি সিগনিফাই করছে ক্যান্সারের দিকে। তো এই স্লাইডটা দেখে আমরা ডায়াগনোসিসটা করতে পারছি যে পেশেন্টটা ক্যান্সারের অলরেডি আক্রান্ত হয়ে গেছে। আর ডিপেন্ডিং আপন কোন গ্রেডে, যেমন এখানে দেখে খুব মাইল্ড মনে হচ্ছে, তো ওয়েল ডিফারেন্সিয়েটেড আমরা বলতে পারি এটাকে। তো এইভাবে ডিপেন্ডিং আপন কোন গ্রেড, তার ট্রিটমেন্ট প্রোটোকলটা এভাবে ডিসাইড। থ্যাংক ইউ স্যার আপনার টাইম দেওয়ার জন্য Thank you আর very আমাদের much. অডিয়েন্সকে জানানোর জন্য। আপনারা থাকুন, আবার পরের সিরিজে, পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।